ওয়েলকাম ভিউয়ার্স, আমি কালো আত্মা চলে আসলাম আরও একটি নতুন এপিসোড নিয়ে। আজকের এপিসোডে আপনাদের জন্য দুইটি ভয়ঙ্কর ঘটনা থাকবে। আমি আশা করি আপনি পুরো ঘটনাটি শুনবেন, তাহলে হয়তো বুঝতে পারবেন যে আসলে ঘটনাগুলো কতটা ভয়ঙ্কর। এবং বেশি কথা বাড়াবো না, সরাসরি ঘটনায় চলে যাচ্ছি। তো আজকে প্রথম যেই ঘটনাটি শেয়ার করব, এই ঘটনাটি পাঠিয়েছেন নেসার আহমেদ। তার বাড়ি শিবচর এবং তার বাড়িটা ছিল তার নানা বাড়ির কাছেই। মানে ততটা দূরে না, আবার একবারে কাছেও না, এরকম একটা জায়গায়। আর তিনি এটা মানে তার যখনকার ঘটনা, তিনি ক্লাস 5-এ পড়েন। আর মোটামুটি অনেক আগের একটা ঘটনা, ছোটবেলার। তো ওই সময়টাতে তার নানা বাড়িতে তাদেরকে দাওয়াত দেওয়া হয় এবং তারা আসেন সেই বাড়িতে। সেই বাড়িতে মামা মামি নানা নানি সবাই ছিল। তারা যেহেতু সেখানে বেড়াতে যান, সেই উদ্দেশ্যে পিঠা বানানো হয় এবং বিভিন্ন ধরনের রান্না বান্না করা হয়। যেমন একটা মেহমানের জন্য যেরকম আয়োজন করা হয়, ঠিক সেই ধরনের আয়োজন। পাশাপাশি ইলিশ মাছও ভাজা হয়। তো সন্ধ্যার সময়টায় তার নানি তাকে বলে যে, মানে তার মাকে বলে, তার মায়ের নাম ছিল হালিমা। তার মাকে বলে যে, হালিমা, এক কাজ কর, তুই নেসারের বাবার জন্য আর তোর শ্বশুরের জন্য কিছু পিঠা, আর তারা তো ইলিশ মাছ ভাজাটা খুব পছন্দ করে, তুই এগুলা পাঠায় দে। তো তারা হয়তো আজকে রাতে আসবে না, হয়তো পরের দিন আসবে। তো তার মা এক কাজ করেন যে, একটা পাতিলের মধ্যে কিছু পিঠা, আর তার মধ্যে আরেকটা বাটির মধ্যে 4-5 পিস ইলিশ মাছ ভাজা সেখানে দিয়ে তাকে ডেকে বলে যে, যা তুই একটু বাড়িতে দিয়ে আয়। তো সে আর কোনো কথা বলে না। সে তখন ওইগুলা নিয়ে রওনা হয় এবং তার মা বলে যে, তাড়াতাড়ি যাবি, আবার এগুলা দিয়ে তাড়াতাড়ি চলে আসিস। তখন নেসার বলে যে, ঠিক আছে। তো তিনি যখন যাইতেছিলেন, আর এখানে আরেকটা বিষয় হচ্ছে যে, তার নানা বাড়ি থেকে তার যে দাদার বাড়িটা ছিল, মানে তাদের বাড়ি, সেইখানে যাওয়ার পথে কিন্তু একটা শ্মশান পড়ে। যদিও শ্মশানটা মানে খুব ভয়ঙ্কর, এবং সেই শ্মশানের পাশ দিয়ে রাতে তেমন বেশি একটা মানুষজনের যাতায়াত নাই, খুব কম। তখন তিনি সেই পথ দিয়ে যাচ্ছিলেন। তো তিনি যখন সেই শ্মশানটার কাছে আসেন, মোটামুটি বাতাস ছিল, মানে পরিবেশটা সুন্দর ছিল। সে গান গাইতে গাইতে সে হাতে পাতিলাটা নিয়ে, মাছ আর পিঠার পাতিলা নিয়ে যাচ্ছিলেন। তার মা আবার সেই পাতিলাটা সুন্দরভাবে বেঁধে দিছিলেন, পলিথিন দিয়ে উপর দিয়ে বেঁধে, তারপর আবার মানে ধরার মতো একটা মানে দড়ি দিয়ে বেঁধে দিছিলেন অনেক সুন্দর করে। তো তিনি সেটা নিয়ে যাচ্ছিলেন, কিন্তু তিনি যখন সেই শ্মশানটার কাছে আসেন, মানে তার কাছে মনে হয় যে আসলে এই জায়গাটা কেমন যেন একটু মানে শুনশান, মানে নীরবতা কাজ করে এবং গা ছমছমে। যেমন তিনি পুরা রাস্তাটা আসছেন, ঠিক যেরকম মানে আবহাওয়া ছিল, সেই শ্মশানটার কাছে আসার পরে মনে হইতাছে যে এই জায়গার আবহাওয়াটা মানে অনেকটাই মানে অন্যরকম, একটু পরিবর্তন। তো তিনি সেখান দিয়ে মানে একটু তাড়াতাড়ি হাঁটার চেষ্টা করেন, যেহেতু বাচ্চা মানুষ। তো তিনি যখন হাঁটতেছিলেন, ঠিক তখনই তার মনে হলো যে চারিদিকে কেমন যেন মানে ঝড় বাতাস শুরু হয়েছে। মানে মনে হইতাছে যে এক্ষুনি মানে তুফান আসবে, এরকম একটা অবস্থা। এবং আশেপাশে যেই গাছগুলা ছিল, মনে হইতাছে গাছগুলা ভেঙে পড়ার অবস্থা। মানে এত জোরে মানে ঝড় বাতাস হইতাছে ওইখানে। কিন্তু তিনি তো বুঝতে পারেন নাই যে এই মানে ঝড় তুফানগুলা শুধু এই শ্মশানের এই জায়গাটাতেই হচ্ছে, কিন্তু অন্য কোথাও হয় নাই। মানে সব জায়গায় এটা স্বাভাবিক। তখন তিনি ভাবেন যে না, তাড়াতাড়ি যাইতে হবে, যে বৃষ্টি আসার আগে।
তিনি আরো দ্রুত হাঁটার চেষ্টা করেন, কিন্তু তার মনে হইতেছে যে তিনি যতই জোরে হাঁটতাছেন সেই জায়গাটা যেন তার পার হইতাছে না। একবারে মানে স্লো হয়ে গেছেন তিনি। এরকম একটা অবস্থা। তো হঠাৎ করে তার সামনে দিয়ে কয়েকটা কালো বিড়াল, অনেকগুলা কালো বিড়াল একসাথে তার সামনে দিয়ে ক্রস করে তাকে চলে যায়। তো এটা দেখে তিনি অনেকটা ভয় পেয়ে যান যে আরে এতগুলা কালো বিড়াল এখানে, আর ছোট মানুষও হয়তো ওই জায়গাটাতে একা। আর যদিও যে শ্মশান নিয়ে কিন্তু কম বেশি সবাই ভয়ঙ্কর ঘটনা শুনে থাকেন, আর এই জিনিসটা নিয়ে শ্মশান, কবরস্থান এগুলো নিয়ে সবার মধ্যে একটু একটু ভয় থাকে, সে ছোট হোক বা বড় হোক। তো সেও এরকম ভয় পায়। তখন তিনি আর কি করবেন, বা তিনি চিৎকারও করতে পারবেন না, বা সেখান থেকে ব্যাক করে যে তিনি আসবেন, তিনি অলরেডি সেই মাঝামাঝি চলে গেছেন। তিনি যদি সেখান থেকে ব্যাক করে আসতে যান, তার যতটুকু সময় লাগবে, সে যদি সামনের দিকে যায় তার ততটুকুই সময় লাগবে। তো এরকম তিনি দ্রুত হাঁটার চেষ্টা করতেছেন, কিন্তু তার মনে হইতেছে যে পথ শেষ হয় না। তো এমন সময় তিনি দেখেন যে ২টা ঘোড়া সেখানে দাঁড়ায় আছে। তো তিনি আরো ভয় পেয়ে যান যে আসলে এখানে তো এই ঘোড়া থাকার কথা না। তিনি যদিও ছোট, তিনি অনেক কিছু বুঝতেছেন যে এখানে ঘোড়া আসবে কোত্থেকে। আর ঘোড়ার চোখগুলা অন্ধকারে কেমন যেন ভয়ঙ্কর ভাবে জ্বলতেছিল। ভেতর থেকে মনে হইতেছে আলো আসতেছে। তখন সে আরো ভয় পেয়ে যায়। তখন তিনি আরো দ্রুত সেই জায়গাটা পার হওয়ার চেষ্টা করেন। তো তিনি যখন আরো দ্রুত পার হওয়ার চেষ্টা করতেছিলেন, ঠিক তখন তিনি দেখতে পান যে কিছু দূর সামনে একটা মহিলা দাঁড়ায় আছে, সাদা কাপড় পরা। তো এটা দেখে একটু দ্রুত পা চালিয়ে সেই মহিলাটার কাছে তিনি যান। কিন্তু যেয়ে তিনি সেই মহিলাটাকে দেখে চিনতে পারেন যে আসলে এটা তার পরিচিত, যে এই মহিলাটা তার যে নানার বাড়িতে কাজের মহিলা। তিনি তার নানার বাড়িতে কাজ করতেন এবং তিনি তাকে নানু বলেই ডাকতেন। তো তিনি তাকে দেখে তাকে ডাক দেন যে, "নানু তুমি এখানে? আমি তো একা, একা ভয় পেতেছি।" এরকম অনেক কিছু বলতে থাকে। তখন সে বলে যে, "সমস্যা নাই, তুই আমার সাথে আয়।" তখন সে তার দিকে যাইতে থাকে এবং সে তাকে বলে যে হাতের যে পিঠার যে ইটা পাতিলাটা, ওইটা ওইখানে রেখে তারপরে আয়। তখন সে একটু অবাক হয় যে সে কিভাবে জানলো যে আসলে এটার মধ্যে পিঠা আছে না কি আছে? কারণ সে তো দেখে নাই যে এটার মধ্যে কি। তখন তিনি তার কথা মতো সেই পাতিলাটা সেখানে রেখে তার দিকে আস্তে, আস্তে আগাইতে থাকেন এবং তিনি দেখতে পান যে সেই মহিলাটা, তিনি সেই শ্মশানের পাশে একটা ঘাট ছিল, পুকুর ছিল, সেই ঘাটের দিকে যাইতেছে এবং সেও তার পিছু, পিছু যাইতেছে। তো মহিলাটা কয়েক সিঁড়ি নেমে তাকে বলে যে, "এই যে একটা কলসি, এই কলসিটা তুই আমাকে একটু উঠাইয়া দে।" তখন সেই নেছার আরেকটু অবাক হয় যে, "আরে আমি একটা ছোট মানুষ, আমি কিভাবে এটা উঠাই দিব? সে তো আমার চাইতে বড়।" তো তিনি হয়তো ভাবলেন যে হইতে পারে যে আসলে আশেপাশে কেউ নাই, তো এইজন্য হয়তো তাকে ডাকছে। তো সে যখন তার দিকে যায়, কলসিটা একটা পাশ ধরে এবং আরেকটা পাশ সেই মহিলাটা ধরা ছিল। ঠিক তখনই সেই মহিলাটা মানে পুকুরে পড়ে যায় এবং পুকুরে পড়ে যায় তখন সে বলে যে বলে যে, "নানু তুমি উঠে আসো।" এরকম কিছু একটা বলে। কিন্তু তিনি দেখতে পান যে সেই মহিলাটা যে পুকুরে পড়ল, মানে সে আর উঠল না। মানে ডুবে গেছে। যে এখানে কেউ পড়ছে এরকম মনেই হইতাছে না। তো সে এই দৃশ্যটা দেখে আশেপাশে তাকাইতে থাকেন এবং তাকে খুঁজতে থাকেন। যে সে যে যদিও পড়ছে ঠিক আছে, কিন্তু সে তো উঠে আসবে। কিন্তু সে যে পড়ছে পানির নিচে যে গেছে সে আর ওঠে না। ঠিক তখনই তার মনে হয় যে না, এখানে আর থাকা যাবে না কোনোভাবেই। সে তখন উপরের দিকে উঠে আসতে যাবেন। ঠিক তখনই তাকে পেছন থেকে কে যেন ধাক্কা দিয়ে পানিতে ফালায় দেয় এবং তিনি যখন পানিতে পড়ে যান, ঠিক তখনই তার মনে হইতেছে কে যেন
পানির নিচ থেকে তার একটা পা ধরে নিচ দিকে টান দিল। তো এতে তিনি মারাত্মক ভয় পেয়ে যান এবং ওঠার জন্য ধস্তাধস্তি করতে থাকেন এবং চিৎকার করতে থাকেন, কান্না করতে থাকেন। ঠিক তখনই তার মামা আর তার নানা চলে আসে এবং এসে দেখে যে সে লাইট মেরে দেখে যে সে ওইখানে মানে পানির মধ্যে পড়ে আছে এবং তার মামা নানা যেয়ে তাড়াতাড়ি তাকে উঠায়। তো উঠানোর পরে মানে জানতে পারে যে মানে পরবর্তীতে জানতে পারে সে অজ্ঞান হয়ে গেছিল। তাকে বাসায় আনা হয় এবং পরবর্তীতে সে যখন তার জ্ঞান ফিরে, সে সারা রাত্রের মধ্যে আর তার জ্ঞান ফিরে নাই। যখন তার জ্ঞান ফিরে তখন জানতে পারেন যে তার নানা আর মামা যখন বাসায় আসে তখন তার কথা যখন জিজ্ঞেস করে তখন তারা বলে যে তাকে সেই পিঠা আর মাছ দিয়ে পাঠানো হয়েছে। তো এটা শুনে তার নানা অনেক বকাঝকা করে বাড়ির সবাইকে যে ও একটা বাচ্চা মানুষ আর এরকম শ্মশানের পাশ দিয়ে এগুলা দিয়া কেন পাঠাইছে। তো এই জন্য সেই তার নানা তার মামাকে নিয়ে মানে দ্রুত তাকে খোঁজার জন্য আসে। তো যখন তারা সেই শ্মশানের সামনে এসে দেখে যে পাতিলাটা রাস্তার মধ্যে রাখা, তখন তারা মানে আরো সন্দেহ হয় এবং তখন তারা সেই শ্মশানের ভিতরে ঢুকে দুজন তাকে খোঁজাখুঁজি করতে থাকে। পরবর্তীতে যখন তারা সেই পানির মানে শব্দ পায় তখন তারা সেই ঘাটলার দিকে এসে দেখে যে সে পানিতে পড়ে হাবুডুবু খাইতেছে। তখন তাকে সেখান থেকে উঠায় আনে এবং সে তখন বলে যে ওই নানু আমাকে মানে ডাইকা ওই দিকে নিয়ে গেছে। তখন তারা মানে বলে যে সেই মহিলা তো মারা গেছে প্রায় ১-১.৫ মাসের উপরে হইল। সে মহিলা কোনো একটা কারণে মারা গেছে, স্ট্রোক করছে বা যেকোনো একটা সমস্যার কারণে মহিলাটা মারা গেছে। মানে তখন মানে সবার মানে টনক নড়ে যে না সে একটা খারাপ কিছুর পাল্লায় পড়ে গেছিল। যদি তার মামা আর নানা যদি না যাইতো সময় মতো তাহলে সে হয়তো আজকে আর এই দুনিয়াতে বেঁচে থাকতো না। তো ভিউয়ার্স এই ছিল সেই নেচারের ১ম ঘটনা এবং আজকে যে ২য় ঘটনাটা আপনাদের সাথে শেয়ার করব, এই ঘটনাটা হচ্ছে তুষার আহমেদের একটা ঘটনা। তো আশা করি আপনাদের ভালো লাগবে। তো তুষার আহমেদ যখন এই ঘটনাটা শেয়ার করেন, তখন তিনি মানে আরো কিছু কথা বলেন। তার মধ্যে তিনি এটা বলছেন যে তার কাছে আরো অনেক ঘটনা আছে। তিনি পরবর্তীতে সেগুলো আমাদের সাথে আস্তে, আস্তে শেয়ার করবেন। তো আমরা আশা করি তিনি তার জীবনে ঘটে যাওয়া আরো ঘটনা আমাদের সাথে শেয়ার করবেন। তো এখন তার পাঠানো সেই ১ম যে ঘটনা সেখানে চলে যাচ্ছি। তো তিনি ঢাকাতে কোনো একটা জায়গায় থাকতেন। এটা সম্ভবত শহীদনগর না কিছু একটা বলছিলেন। আমার মনে নাই সঠিক। তো সেইখান থেকে মানে তার পুরা পরিবার থাকতো। তো একদিন তার বাবার ফোনে একটা ফোন আসে। আর ঘটনাটা অনেক আগের একটা ঘটনা। তখন তার ৬-৭ বছর হবে। এরকম একটা বয়স তার। তো ওই সময়টাতে তার বাবার ফোনে যে ফোন আসে, ওই দিক থেকে মানে একটা মৃত্যুর সংবাদ দেয় যে তার চাচা নাকি মারা গেছে। তো এইজন্য তারা সেই মানে বিকাল দিকে খবরটা পান এবং সবাই সেই বিকালের মধ্যেই গাড়ি নিয়ে সেই গ্রামের উদ্দেশ্যে রওনা হন। তো তাদের গ্রামের বাড়িটা হচ্ছে যেমন মাদারীপুরের দিকে। মোটামুটি বেশ কিছু সময় লাগে ওইখানে পৌঁছাইতে। তো তারা রাত্র প্রায় ১০টার মধ্যে পৌঁছায় যান বাড়িতে এবং বাড়িতে যেয়ে দেখেন যে সবাই কান্নাকাটি করতেছে। একটা মৃত বাড়িতে যেরকম হয় আরকি ওরকম। আর যেহেতু সেই তুষার সে কিন্তু অনেকটাই ছোট। তার কিন্তু অতটা বোঝার কথা না। তারপর তার অনেক খারাপ লাগতেছিল। আর ঢাকা থেকে তার কাজিন ছিল আরো, তারাও গেছে। তার আরো আত্মীয় যারা ছিল। তো তুষার সেই তার যে কাজিন, একজন কাজিনকে নিয়ে সে এদিক সেদিক হাঁটাহাঁটি করতেছে। তার চাচার বাড়ির যে গলিটা ছিল, সেই গলিটার যে একদম শেষ মাথায় ছিল একটা খাল এবং তাদের যে চাচার বাড়িটা ওইটা কিন্তু একবারে শেষের বাড়ি না। তার আগে আরো ২-১ টা বাড়ি আছে। তার আগে তার চাচার বাড়িটা। আর ২-৪ টা ২-৩ টা বাড়ির পরে সেই গলির
গলিটা মানে শেষ হয়েছে এরকম জায়গায়। তো তার চাচার যে বাড়িটা ছিল, এটা কিন্তু যে বাড়ির ভেতরে ঢুকলে যেমন একটা উঠান আছে ছোট, এবং সেই রাস্তা দিয়ে যদি হেঁটে যায় তাহলে মানে বাড়ির বাইরে থেকে অনেক কিছু দেখা যায়। যেমন তারা মানে ২ তালা বাড়ি ছিল। নিচ তালার মধ্যে তার চাচারা থাকতো এবং তার চাচা কিন্তু ব্যবসা করত। যার কারণে ২ তালার উপরে মানে একটা গোডাউন হিসাবে ইউজ করত। তিনি তার দোকানের বিভিন্ন মালপত্র সেখানে রাখতেন। তখন তার কাজিন আর সে যখন সেই মানে বাড়ির বাইরে সেই রাস্তাটা ধরে হাঁটতেছিলেন, রাস্তা থেকে তারা যখন সেই তার চাচার বাড়ির ২ তালার দিকে তাকান, তখন তারা দেখতে পান যে আসলে তার চাচা সেই ২ তালার বারান্দায় দাঁড়ায়া নিচে যেই লাশ রাখা, সেখানে সবাই লাশ দেখতেছে এবং কান্নাকাটি করতেছে। তার চাচা সেই ২ তালার উপর থেকে দাঁড়ায় মানে সেটা দেখতেছে নিচ দিকে তাকায়া। ২ তালার যে বারান্দা ছিল সেখান থেকে। তো এটা দেখে সেই তুষার তার কাজিনকে জিজ্ঞেস করে যে, "দেখ তো ওটা কে?" এবং তার কাজিনও সে অনেকক্ষণ তাকায় দেইখা বলে যে, "ওইটা তো চাচা।" তারপরে মানে দুজনেই খুব ভয় পেয়ে যায় এবং তারা দৌড়ে বাড়িতে চলে যায় এবং বাড়িতে গিয়া বলতে থাকে যে, "২ তালায় চাচা। চাচাকে দেখছি আমরা ২ তালায় সে দাঁড়ায় আছে।" এখন কেউ বিশ্বাস করে না। কিন্তু তারা অনেকবার যেহেতু কথাটা বলতেছেন, তখন সবাই মিলে সেই ২ তালার যে রুমটা ছিল সেই রুমটায় যায়। গিয়ে দেখে যে আসলে সেখানে কিচ্ছু নাই এবং ওইখানে অন্য কারো যাওয়ার কথাও না। কারণ যেহেতু ওই গোডাউনের চাবি চাচির কাছেই থাকে। পরে তাদেরকে খুলে দেখায় যে সেখানে কেউ নাই। কিন্তু এখানে কথা হচ্ছে যে আসলে হয়তো একজন ভুল দেখতে পারে। কিন্তু ২ জন মানুষ তো একসাথে ভুল দেখার কথা না। এবং তারা যে অনেক বছর হয়ে গেছে এই ঘটনাটা ঘটছে এবং তিনি আর তার কাজিন যখনই মানে একসাথে হন, তারা মানে একজন আরেকজনকে বলেন যে সেদিন কি হইছিল? যে আসলে আমরা ২ জন মানুষই কি ভুল ছিলাম নাকি সবাই ভুল ছিল? এরকম তারা মানে এখনো ভাবেন একসাথে হইলেই। তো ভিউয়ার্স, এই ছিল তার এই ঘটনাটা। এবং তিনি যে এখানে আরেকটা কথা বলছেন যে সেই মানে গলির যে শেষ মাথায় একটা খাল আছে, ওই খালটাকে ঘিরেও কিছু ভয়ংকর ঘটনা আছে যেগুলা তিনি আমাদের সাথে পরে শেয়ার করবেন। তো ভিউয়ার্স, এই ছিল ঘটনা। তো ঘটনাগুলো যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে লাইক, কমেন্ট ও শেয়ার করুন এবং আমাদের কালো আত্মা ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না। পাশাপাশি আপনি যদি ফেসবুক থেকে দেখে থাকেন আমাদের এই ঘটনাগুলো, তাহলে অবশ্যই আমাদের পেজটিতে একটা ফলো দিবেন। সো ধন্যবাদ, ভালো থাকবেন।